আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হুসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস বলেছে, ইসরায়েল চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে তারা ইসরায়েলের সাথে আর কোনো যুদ্ধবিরতি আলোচনা করবে না। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তারা যে কোনো সময় যুদ্ধ শুরু করতে প্রস্তুত, যে কারণে গাজা উপত্যকায় আবারও সংঘাত শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হামাসের সিনিয়র নেতা মাহমুদ মারদাবি বলেছেন, ইসরায়েল শনিবার যে 620 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার ওয়াদা ছিল, তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে আর কোনো আলোচনায় বসবে না তাদের সংগঠন। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এই নেতা আরও বলেন, শত্রুরা যাতে চুক্তি ও অঙ্গীকার মেনে চলে, মধ্যস্থতাকারীদের সেটা নিশ্চিত করতে হবে। গত বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস 6 জিম্মি ও 4 জিম্মির লাশ ইসরায়েলে পাঠিয়েছে, কিন্তু তাদের বিনিময়ে 620 ফিলিস্তিনিকে ছাড়েনি ইসরায়েল। দখলদার দেশটি বলছে, জিম্মিদের মুক্তির সময় হামাস যে অনুষ্ঠান করে সেটি তাদের জন্য অপমানজনক। এই অজুহাতে বন্দি বিনিময় স্থগিত করেছে নেতানিয়াহু সরকার। এদিকে নেতানিয়াহু হুমকি দিয়েছেন, গাজায় তারা ফের যুদ্ধ শুরু করতে পারেন, এজন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে। রোববার সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে নেতানিয়াহু আরও জানান, হামাসকে সম্পূর্ণ নির্মূল করার যে লক্ষ্যমাত্রা তারা ঠিক করেছেন সেটি অর্জন করবেনি, হোক সেটি আলোচনার মাধ্যমে অথবা অন্য কোনো উপায়। তিনি বলেন, আমরা যে কোনো মুহূর্তে তীব্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত আছি। গাজায় আমরা হামাসের সংঘবদ্ধ বাহিনীকে শেষ করে দিয়েছি, কিন্তু কোনো সন্দেহ থাকবে না আমরা যুদ্ধের সম্পূর্ণ লক্ষ্য অর্জন করব। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। 3 ধাপের এই যুদ্ধবিরতিটির প্রথম ধাপ এখন চলছে, যা শিগগিরই শেষ হবে। প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করার কথা, কিন্তু তা এখনও হচ্ছে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজাবাসী মনে করছেন সেখানে ফের যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা অনেক বেশি। 2023 সালের 7 অক্টোবর থেকে দীর্ঘ 16 মাস ইসরায়েলি সেনারা গাজায় বর্বর হামলা চালিয়েছে। এ সময় প্রায় 50,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর হাতে এখনও কত ইসরায়েলি জিম্মি রয়েছে তা স্পষ্ট নয়। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালিয়ে 2.5 শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল। এই জিম্মিদের অনেকেই যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পেয়েছেন, কেউ কেউ গাজায় মারা গেছেন। কয়েকটি লাশ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল থেকে ধরে নিয়ে যাওয়া জিম্মিদের কতজন মুক্তি পেয়েছেন, কতজন মারা গেছেন এবং আর কত জিম্মি এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে, তার একটি হিসাব দিয়েছে আল জাজিরা। আল জাজিরার হিসাব অনুযায়ী সেদিন ইসরায়েল থেকে 251 জিম্মিকে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। জিম্মিদের মধ্যে ইসরায়েলি ছাড়াও যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নেপাল সহ আরও বেশ কয়েকটি দেশের নাগরিকেরা ছিলেন। এখনও পর্যন্ত যুদ্ধবিরতির মধ্যে বন্দি বিনিময় এবং অন্যান্য চুক্তির মাধ্যমে 138 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তার মধ্যে 2023 সালের নভেম্বর মাসে শেষ সপ্তাহে 7 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলে। তার মধ্যে 2023 সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহে 7 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলে। সে সময় হামাস 105 থেকে 107 জন জিম্মিকে মুক্তি দেয়। গত বৃহস্পতিবার 4 জিম্মির লাশ ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে হামাস। গাজা অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা 40 জিম্মির লাশ উদ্ধার করে। তাদের মধ্যে কেউ কেউ গাজায় ইসরায়েলের অভিযানের সময় ইসরায়েলি সেনাদের হাতে নিহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF তাদের সেই ভুলবশত হামলার কথা স্বীকার করেছে। হামাস দাবি করেছে, গাজায় যেসব জিম্মি নিহত হয়েছেন তাদের বেশিরভাগই ইসরায়েলি হামলার মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন। গাজায় আরও 61 জন জিম্মি থাকার কথা। এই 61 জিম্মির মধ্যে 31 জনকে মৃত ঘোষণা করেছে ইসরায়েল। গাজায় অভিযানের সময় ইসরায়েলি সেনারা 8 জিম্মিকে জীবিত উদ্ধার করে। আল জাজিরার খবরে আরও বলা হয়েছে, গাজায় এখনও যে কজন জিম্মি রয়েছেন তাদের মধ্যে 5 জন ইসরায়েলের নাগরিক নন। ওই 5 জনের মধ্যে 3 জন থাইল্যান্ড, 1 জন নেপাল এবং 1 জন তানজানিয়ার নাগরিক। ধারণা করা হয় জিম্মি থাইল্যান্ডের 1 জন এবং নেপালের নাগরিক এখনও জীবিত আছেন। হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের সংঘাতের অবসান এই সপ্তাহেই হতে পারে। এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে আনাদোলু। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন সংঘাতের অবসান ঘটানোর জন্য রাশিয়ার সাথে একটি চুক্তি আলোচনার বিষয়ে আত্মবিশ্বাসী। 3 বছর ধরে চলা এই যুদ্ধ এই সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স থেকে ফিরে সাউথ লনে সাংবাদিকদের লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল এই সংঘাতের অবসান ঘটাতে
এই যুদ্ধের উভয় পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার উপর খুব বেশি মনোযোগী এবং প্রেসিডেন্ট নিজেও খুব আত্মবিশ্বাসী যে আমরা এই সপ্তাহেই এটি সম্পন্ন করতে পারব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আর কোনো অপশন নেই এবং আন্তর্জাতিক নেতাদের সাথে ভবিষ্যতে শান্তি আলোচনা থেকে তাকে বাদ দেওয়া উচিত বলে ট্রাম্প দাবি করার পরে হোয়াইট হাউসের মুখপাত্রর কাছ থেকে এই মন্তব্য এসেছে। লেভিট বলেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়ালজ এই সপ্তাহের শেষে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দিনরাত কাজ করবেন এবং উল্লেখ করেছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নিজেও খনিজ ব্যবহার সংক্রান্ত ইউক্রেনের সাথে একটি প্রস্তাবিত চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। মুখপাত্র ক্যারোলিন লেভিট আরও বলেন, ইউক্রেনের গুরুত্বপূর্ণ এসব খনিজ পদার্থ প্রেসিডেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমেরিকান ট্যাক্স ডলার ফিরিয়ে আনবে। এদিকে ইউক্রেন শিগগিরই খনিজ চুক্তি মেনে নেবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেন খুব দ্রুতই তাদের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ করার বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি গ্রহণ করবে বলে তিনি আশা করেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেলে ইউক্রেনের প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি আছেন জেলেনস্কি। এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জেলেনস্কিকে একজন স্বৈরশাসক আখ্যায়িত করার পর তার এমন আগ্রহের কথা সামনে এলো। সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, আপনারা যদি আমাকে এই চেয়ার থেকে সরে যেতে বলেন তা করতে আমি প্রস্তুত আছি, আর ন্যাটোর ইউক্রেনের সদস্য পদের বিনিময়ে আমি তা করতে পারি। ট্রাম্পের মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, তার ওই মন্তব্যের কারণে আমি বিরক্ত হইনি, তবে একজন স্বৈরাচারী শাসক বিরক্ত হতেন। 2019 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন ভলোদিমির জেলেনস্কি। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরুর পর ইউক্রেনের সামরিক শাসন জারি করা হয়, বাতিল করা হয় নির্বাচন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ থামাতে বিভিন্ন তৎপরতা শুরু করেছেন ট্রাম্প। তবে এই আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা হয়নি। উল্টো দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে বিভিন্ন আক্রমণাত্মক কথা বলেছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের নেতাদের। সেখানে তারা ইউক্রেনকে সমর্থন এবং দেশটির নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে কথা বলবেন। জেলেনস্কি বলেছেন, এই আলোচনায় ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি তোলা হবে, তবে এই আলোচনা কত দূর এগোবে তা জানেন না তিনি। ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, তিনি ট্রাম্পকে ইউক্রেনের একজন অংশীদার হিসেবে দেখতে চান। তিনি চান কিয়েভ ও মস্কোর মধ্যে একজন মধ্যস্থতাকারীর চেয়ে বড় ভূমিকা রাখুক মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি ইউক্রেনকে একটি খনিজ চুক্তি করার প্রস্তাব দেন ট্রাম্প। ওই চুক্তি অনুযায়ী ইউক্রেনের বিরল খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে সরবরাহ করবে কিয়েভ। সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে জেলেনস্কি বলেন, আমরা খনিজ সম্পদ দিতে প্রস্তুত, তবে এই চুক্তির আগে রাশিয়া যুদ্ধ থামাবে যুক্তরাষ্ট্রের কাছে এমন নিশ্চয়তা চান তিনি। জার্মানির 21তম সাধারণ নির্বাচনে জয়লাভ করেছেন ফ্রেডরিখ মেৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল দল, তবে তারা প্রত্যাশিত 30% ভোটের সীমা অতিক্রম করতে পারেননি। ডানপন্থীদেরও উত্থান ঘটেছে এবারের ভোটে। সোমবার ভোর রাতেই ফলাফল মোটামুটি নিশ্চিত হয়ে যায়। রাতেই শুরু হয় দলগুলোর বিজয় উদযাপন। নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে মেৎসের রক্ষণশীল খ্রিস্টিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দল 28.6% ভোট পেয়ে এগিয়ে রয়েছে। চরম ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি রেকর্ড 20.8% ভোট পাওয়ার ফলে আনন্দ উদযাপন করছে। এছাড়া সামাজিক গণতান্ত্রিক দল 16.4% ভোট পেয়ে এগিয়ে রয়েছে। ভোটের ফলাফল পাওয়ার পর উল্লাসিত সমর্থকদের উদ্দেশ্যে মেৎসে বলেন, আজ রাতটা আমরা উদযাপন করব আর আগামীকাল থেকেই কাজে লেগে যাব। তিনি আরও বলেন, আমি জানি সামনে আমাদের বড় দায়িত্ব অপেক্ষা করছে। তিনি আরও বলেন, জার্মানির দায়িত্ব নিয়ে ইউরোপকে আমেরিকার কাছ থেকে সত্যিকারের স্বাধীনতা এনে দেওয়ার জন্য কাজ করবেন তিনি। এএফডির চ্যান্সেলর প্রার্থী অ্যালিস ভাইডেল সমর্থকদের বিজয় মিছিল করেন, তবে তার দল আরও ভালো ফলাফল আশা করেছিল। শেষ পর্যন্ত জোটই গঠন করতে হবে বলে জানাচ্ছেন রাজনীতিবিদরা। আর সেক্ষেত্রে সিডিইউ ও সিএসইউ, এসপিডি ও পরিবেশবাদী সবুজ দল শক্তিশালী জোট গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত নভেম্বরে জার্মানির 3 দলীয় জোট সরকার ভেঙে যায়। এই পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের 6 মাস আগেই জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সব কর্মীকে বরখাস্ত কিংবা ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর আগে বেশ কিছু কর্মীকে বরখাস্ত করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, খুব গুরুত্বপূর্ণ কিছু পদ ছাড়া বিশ্বব্যাপী সংস্থাটির সব কর্মীকে সোমবার থেকে ছুটিতে পাঠানো হচ্ছে। অনেকে করা হচ্ছে বরখাস্ত। ইউএসএআইডির ওয়েবসাইটে বলা হয়েছে, রোববার মধ্যরাতের ঠিক আগে গুরুত্বপূর্ণ কর্মী ছাড়া সরাসরি নিয়োগপ্রাপ্ত সব কর্মীকে ছুটিতে পাঠানো হবে। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএআইডির 1066টি পদ বিলুপ্ত করা হবে।
বিলিয়নিয়ার ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগ বা ডিওজিই ইউএসএআইডির কার্যক্রম গুটিয়ে আনার চেষ্টা করছে। এই সংস্থাটি যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার প্রধান বিতরণ ব্যবস্থা এবং এটিকে বিদেশে প্রভাব বিস্তারের জন্য মার্কিন সফট পাওয়ারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। কর্মীদের পাঠানো ইমেইল পর্যালোচনা করে দেখেছে বার্তা সংস্থা রয়টার্স। ইমেইলে বলা হয়েছে, যারা এই নোটিশ পেয়েছেন তারা আগামী 24 এপ্রিল থেকে ফেডারেল সার্ভিস থেকে ছাঁটাই হবেন। আগের একটি নোটিশে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রায় 2000 পদ বিলুপ্ত করা হবে। হোয়াইট হাউসে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। সংস্থাটির 2 সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ধারণা করছেন প্রায় 4600 কর্মী ক্যারিয়ার মার্কিন সিভিল সার্ভিস এবং ফরেন সার্ভিস স্টাফের বেশিরভাগকে প্রশাসনিক ছুটিতে রাখা হবে। সাবেক কর্মকর্তা মার্সিয়া ওং বলেন, এই প্রশাসন এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষতা এবং অন্যান্য সংকট মোকাবেলার সক্ষমতাকে দুর্বল করে অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।